দর্শক, এটা কি ভাবা যা বিশ্বের শক্তিশালী 50টি দেশের মধ্যে বাংলাদেশের নাম? কিছুদিন আগেও তো আমরা 200 দেশের ভিতরে আমাদের নাম পড়েছিল সেই পিছনের দিকে 200 নাম্বারের থেকে 50-এর ভিতরে বাংলাদেশ চলে আসা 8 মাসের ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যারিশমেটিতে এটা কি চিন্তা করতে পারেন যে আপনি বাংলাদেশের একজন নাগরিক যাদের নাম পৃথিবীর 200 দেশের পিছনে থাকতেন, আর সেখানে আপনি 50টি শক্তিশালী দেশের ভিতরে আপনার স্থান, আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ প্রজন্ম তারা কোথায় চলে গিয়েছে মাত্র 8 মাস সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ক্যারিশমেটিতে? মানে ভারতের প্রথম সারির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা, তারা যে খবর দিয়েছে, আমি নিজেও বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই খবর আমরা দেখি নাই। তবে জিনিসটা ভালো হবে যদি এরকম হয়, খারাপ না। বাংলাদেশের লালমনিরহাট যারা আছে, আমাদের সম্ভবত উত্তরবঙ্গ এলাকা, একটু পিছিয়ে পড়া এলাকা, বাট এই এলাকাটা কপাল খুলে যাবে ভাই। কেন? বাংলাদেশের লালমনিরহাটে নাকি বিমান ঘাঁটি তৈরি করতে যাচ্ছে চীন, আর এই বিমান ঘাঁটি তৈরির ফলে হুমকির মুখে ভারতের চিকেন স্ন্যাক। প্রথম বিষয়টা হচ্ছে যে প্রফেসর ইউনূস কি জিনিস, এটা তো বাংলাদেশকে বুঝতে দেয়নি গত 15-16 বছর হাসিনা। হ্যাঁ, কারণ হাসিনার মাথায় সবসময় ছিল এই সম্ভাবনাটা যে আমি আমার প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেব, এবং প্রতিপক্ষ পলিটিক্যাল পার্টি থেকে তো অবশ্যই বিএনপি জামাতকে আমি নিশ্চিহ্ন করে দেবো, এবং পলিটিক্যাল পার্টির বাইরে যে ন্যাশনাল ফিগার গুলো আমার প্রতিপক্ষ হতে পারে, আমাকে রিপ্লেস করতে পারে, মানুষের মনে আশা জাগাইতে পারে ভবিষ্যতের বাংলাদেশের নেতা হিসেবে, তাকেও আমি ক্র্যাশ করে দেবো। এর মধ্যে প্রফেসর ইউনূস ছিল। 60 জনের অধিক আওয়ামী লীগের জোতা চোরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা জানেন, গত দুদিন আগে সংগঠিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারের বাটার শোরুম সহ বেশ কিছু শোরুমে আক্রান্ত করে কিছু এই আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী দালালের সদস্যরা। এই সদস্যরা আমাদের এই বাংলাদেশের একটি সুন্দরতম আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য, বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে হ্যায় প্রতিপন্ন করার জন্য, এবং বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে যে প্রায় 550 জনের অধিক মানুষদেরকে নিয়ে, 50টির অধিক রাষ্ট্রের প্রতিনিধি নিয়ে বিজনেসের একটি সামিট চলছে, সেই সামিটটাকে বিতর্কিত করার জন্য তারা ওখানে চুরি সংগঠিত করেছে। বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাটে কি একটা বিমান ঘাঁটি তৈরি হতে যাচ্ছে চায়না এবং পাকিস্তানের ইনভলভমেন্টে? এ ধরনের একটা প্রশ্ন ভারতের মিডিয়ায় করা হচ্ছে, এবং সেটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখা যাচ্ছে। আপনারা যে কেউ দেখতে পারেন, ইকোনমিক টাইমস এই রিপোর্টটা করেছে, পরে অনেকগুলো চ্যানেল, টিভি চ্যানেল, ইউটিউবে আমি দেখলাম যে তারা এটা নিয়ে আলোচনা করছেন রীতিমতো তথাকথিত বিশেষজ্ঞদেরকে ডেকে এনে। এবং এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি কনসার্নদের একজন পালকি শর্মা, তিনি নিজেও একটা এপিসোড তৈরি করেছেন তার এই বাংলাদেশের এই বিষয়টা নিয়ে। তাই তো বলি, ডক্টর ইউনূসের উপরে কেন এত ক্ষেপা ছিল শেখ হাসিনা, যার কারণে বারবার পদ্মা সেতু থেকে চুবাইতে চেয়েছিল শেখ হাসিনা ডক্টর ইউনূসকে। এখন বুঝতে পারছি যে আসল ঘটনাটা আসলে কোথায়। মাত্র 8 মাস ডক্টর ইউনূস বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসে পুরো বাংলাদেশটাই যেন পাল্টে দিয়েছে। প্রিয় দর্শক, 200 দেশের মধ্যে যখন বাংলাদেশ অনেক পিছিয়ে ছিল, এখন 50 নম্বর সিরিয়ালে চলে এসেছে বাংলাদেশ, তা আবার এই মাত্র 8 মাসের ভিতরে। মানে গোটা বিশ্বের 200 দেশের মধ্যে শক্তিশালী রাষ্ট্র, শক্তিশালী দেশ হিসেবে এখন 50 নাম্বার কাতারে গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। তো এটা অসম্ভবকে সম্ভব করেছে ডক্টর ইউনূস। এর আগে আসলে হাসিনাকে যে যতই বলেন না কেন উন্নতি, আসলে যে কতটুকু উন্নতি করেছে সেটা তো খুব ভালো করেই আপনারা জানেন। বরং উন্নতির বদলে নিজেদের পেটের উন্নতি করছে, নিজেদের পিঠের উন্নতি করছে, নিজের বংশগত গোষ্ঠীর উন্নতি করছে। বোঝেন নাই? একটা কাজ দেখিয়ে দিয়ে ওই টাকাগুলো দুর্নীতি করে মেরে খাইছে, এটা বুঝিয়েছে, আর জনগণকে বুঝিয়েছে দেখো কি করলাম। তো যাই হোক প্রিয় দর্শক, আসলে ডক্টর ইউনূস সাহেব আরও একটা কাজ করতে যাচ্ছে, যার কারণে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে অলরেডি ভারতের। আর সেই কাজটা হলো বাংলাদেশের ভিতর দিয়ে কিন্তু এখন চীন একটা কি বলে আপনার বিমান বন্দর মানে করতে যাচ্ছে, যার কারণে কিন্তু লালমনিরহাটে হয়তো সম্ভবত এই বিষয়টা চীন করতে যাচ্ছে, যার কারণে ভারতের চিকেন নেক্স হারানোর ভয়। এবং ভারত কিন্তু আসলে খুবই ভয়ের মধ্যে আছে যে ডক্টর ইউনূস আসলে কী করতে চাচ্ছে। এবং ডক্টর ইউনূসের সাথে এখন কিন্তু হাত মিলিয়েছে চীন সরকার। আর চীন সরকার কতটা শক্তিশালী এবং চীনকে কতটুকু ভয় পায় ভারত, এটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে হবে না, আপনারা খুব ভালো করে জানেন। ভারত সবচেয়ে কয়েকটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি ভয় খায়। একটা হলো চিকেন নেক্স হারানো, তারপরে কি বলে আপনার এই যে 7 সিস্টার আছে না, এগুলো নিয়ে কিন্তু ভারত সবসময় আতঙ্কে থাকে। তো যদি লালমনিরহাটে সেই চীনের বিমানবন্দরটি হয়ে যায়, তাহলে ভারতের আসলে কি বলবো, মনে করেন যে পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, যার কারণে ভারত কিন্তু সরগরম হয়ে উঠেছে।
তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমি আসলে কথা বাড়াবো না। আরেকটা বিষয় আছে, আরেকটা গরম খবর আছে, সেটা হলো আপনারা সকলেই জানেন এই যে ফিলিস্তিনের পক্ষ নিয়ে মিছিল বের হয়েছিল দুদিন আগে, এবং সেখানে বাটা শোরুম সহকারে আরও অনেক কিছু জায়গায় আসলে বিক্ষোভ করা হয় এবং ভাঙচুর করা হয়, সেখানে জুতো চুরি করে। তো সবাই বলছিল যে বাপুরে, তোরা তো ফিলিস্তিনের জন্য না, তোরা আসলে নিজের পেটের দায়, নিজের ইসের জন্য তোরা এইগুলো চুরি চামারি করছিস। যদি দোকান ভাঙা লাগে তাহলে ভাঙবি, জুতো নষ্ট করবি, কিন্তু তোরা চুরি করলি কেন? তো অবশেষে জানা গেল আসল কারণটা হলো সেখান থেকে 60 জন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। তার মানে আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবেই সেখানে ঢুকেছে এবং এই সুযোগে সদ্ব্যবহার করে তারা সবাইকে চোর সাব্যস্ত করার জন্য, ডক্টর ইউনূসকে গোটা বিশ্বের কাছে অপমানিত করার জন্য, হ্যাঁ, মূলত এই কাজটা আসলে তারা করেছে। তো 60 জন গ্রেপ্তার হয়েছে। আসলে বলি আর কি বলবো ভাই, যে এই হাসিনার লোকেরা মানে এতটাই কুলাঙ্গার, এতটাই অবৈধ সন্তান যে তাদের জীবনে মনে হয় যে কোনোদিন ভালো হওয়ার সুযোগ নাই। যেমন হাসিনা দেখেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও কিন্তু আজ পর্যন্ত আমাদের বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে। কীভাবে ডক্টর ইউনূসকে নিঃশেষ করা যায়, কীভাবে ডক্টর ইউনূসকে গোটা বিশ্ববাসীর কাছে মানে খারাপ বানানো যায়, একের পর এক কিন্তু সে পরিকল্পনা করেই যাচ্ছে। যখন সব পরিকল্পনা ব্যর্থ হয়, এখন কিন্তু তলে তলে কিছু পরিকল্পনা করছে। আপনারা মনে করছেন যে থেমে গেছে, না ভাই, থেমে নাই, একের পর এক কিন্তু সে পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। আর একটা গুড নিউজ আছে, শমিকা স্যার নায়িকা হয়তো, সে কিন্তু গ্রেপ্তার হয়েছে অবশেষে। হ্যাঁ, তার গ্রেপ্তার নিয়ে অনেক কথা শোনা গেল, এবার অবশ্যই গ্রেপ্তার হয়েছে। তরুণ আফরোজও গতকাল নাকি তার আগের দিন গ্রেপ্তার হয়েছে। তো সবাই একে একে ভাই ধরা পড়বে। তো চলুন তাহলে কথা না বাড়ে এক এক করে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো আমরা আগে শুনে আসি। ডক্টর ইউনূসের যে সাফল্যগুলো ইতিমধ্যে আমরা দেখছি, সে বিষয়টা নিয়ে আমার মনে হয় যে আপনি যদি সূচনা করেন ভালো হয়। না, প্রথম বিষয়টা হচ্ছে যে প্রফেসর ইউনূস যে কি জিনিস, এটা তো বাংলাদেশকে বুঝতে দেয়নি গত 15-16 বছর হাসিনা। হ্যাঁ, কারণ হাসিনার মাথায় সবসময় ছিল এই সম্ভাবনাটা যে আমি আমার প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেব, এবং প্রতিপক্ষ পলিটিক্যাল পার্টি থেকে তো অবশ্যই বিএনপি জামাতকে আমি নিশ্চিহ্ন করে দেব, এবং পলিটিক্যাল পার্টির বাইরে যে ন্যাশনাল ফিগার গুলো আমার প্রতিপক্ষ হতে পারে, আমাকে রিপ্লেস করতে পারে, মানুষের মনে আশা জাগাইতে পারে ভবিষ্যতের বাংলাদেশের নেতা হিসেবে, তাকেও আমি ক্র্যাশ করে দেবো। এর মধ্যে প্রফেসর ইউনূস ছিল, এবং প্রফেসর ইউনূসকে বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, এটা একদমই পারেনি বাংলাদেশ কাজে লাগাতে। তাকে অন্য দেশ কাজে লাগাইছে, পৃথিবীর সব দেশ তাকে কাজে লাগাইছে, পৃথিবীর সব দেশে তার মেধা দক্ষতা এটা কাজে লাগছে, পৃথিবীর সব দেশে সে সেলিব্রেটেড। এইরকম ফিগার বাংলাদেশের ইতিহাসে আগামী 50-100 বছরে আসবে কিনা এটা আমার সন্দেহ আছে। মানে আমি অবশ্য ভবিষ্যৎ নিয়ে এত বড় ইয়ে করতে চাই না, কারণ আমরা ডেফিনেটলি আমরা প্রত্যাশা করি যে প্রফেসর ইউনূসের যোগ্যতাকেও ছাড়িয়ে যাক আমাদের আগামী প্রজন্ম। কিন্তু আমরা তো ধরেন জিয়াউর রহমানের পরে এত বড় কারিশম্যাটিক লিডার আমরা বাংলাদেশে পাইনি। নট ইভেন শেখ মুজিবও এই লেভেলের কারিশম্যাটিক লিডার ছিল। তো এই জায়গাটা এসে উনি কাজ করার সুযোগ পাইছেন অনেক বেশি বয়সে। আমাদের সবার মনেই একটা আশঙ্কা ছিল যে এই বয়সে উনি কেমন সময় দিতে পারবেন, কেমন পারফর্ম করবেন, ওনার সেই উদ্যমটা আছে কিনা। কিন্তু এটাকে উনি পিছনে ফেলে দিয়েছেন। উনি একেবারে তরুণদের মতোই একই দুর্গতিতে উনি দৌড়ে যাচ্ছেন, এবং মাত্র 8 মাস। আজকের ভিডিওতে আমি বলছি যে প্রফেসর ইউনূস যেদিন ঈদের মাঠে হাতে যারা ছুঁইতে পারছে, তারা সবাই বলছে যে স্যার আর 5 বছর। কেন সবাই এরকম আহ্বান জানাচ্ছে, আকুতি জানাচ্ছে? কারণ এই একটা মানুষ অনেকদিন পর মানুষকে মানুষের মর্যাদা দিতে পারছে। হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট। এবং এই জায়গাটায় যে প্রফেসর ইউনূস যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনেতাদের জন্য, ভবিষ্যৎ শাসকের জন্য, এই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতেই হবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট। স্যার যতদিনই থাকেন, স্যার সামনে ডিসেম্বরে ইলেকশন দিয়ে চলে যান বা সামনের জুনে ইলেকশন দিয়ে চলে যান, হোয়াট এভার, যে যতদিনই থাকেন উনি যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়ে যাচ্ছেন, এটাই বাংলাদেশের শাসনের স্ট্যান্ডার্ড, এটাই বাংলাদেশের রাষ্ট্রনেতার স্ট্যান্ডার্ড হয়ে থাকবে। এবং এখানেই এই পুরনো রাজনীতিবিদদের আতঙ্ক, ভয় যে আমরা তো আসলে পারবো না এটা করতে, আমাদের এই মেধা, এই যোগ্যতা, এই ভিশন এটা তো নাই। সেই জন্যই যত কম ছোট করা যায় ওনার শাসনকালটাকে, এবং যত তাড়াতাড়ি ওনাকে ডিসক্রেডিট করে বের করে দেওয়া যায়, এই চেষ্টা হয়েছে। এবং এটা সম্ভব হবে না এই কারণেই যে বাংলাদেশের মানুষ প্রফেসর ইউনূসের পাশে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, একটা বিশাল প্রাচীর হয়ে ওনার পাশে দাঁড়িয়ে গেছে। এবং উনি বিপ্লবের কেউ ছিলেন না, কিন্তু উনি বিপ্লবে পার্টিসিপেট করেননি। হ্যাঁ, উনি এমনকি বিপ্লবের সময় দেশেও ছিলেন না, কিন্তু উনি বিপ্লবের আইকন হয়ে উঠছে। এটা একটা অসাধারণ বিষয়। হ্যাঁ, আমি এটাকে তুলনা করতে চাই খোমেনির সাথে। খোমেনিও প্যারিসে ছিলেন ওই সময়, এবং প্যারিস থেকে দেশে ফিরে গেলেন। হ্যাঁ, তো সেই প্রত্যাবর্তনের পর খোমেনি যে ফিগার হয়ে উঠেছিলেন ইরানে, প্রফেসর ইউনূস ঠিক একই লেভেলের ফিগার হয়ে উঠেছেন। এবং আমি আশা করি যে দুইটা জিনিস ইয়ে আছে, সেটা হচ্ছে যে এক, যেখানে আমি মনে করি যে যেখানে আনকম্প্রোমাইজিং প্রফেসর ইউনূস, সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার, এবং 2 নাম্বার হচ্ছে যে ভারতের সাথে
ভারতের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো। এবং এই জিনিসটা আমরা চাই যে এটা প্রফেসর ইউনূস যেটা করেছেন, মিটিং এ যা বলেছেন আমরা তো দেখেছি মোদির সাথে মিটিং এ কি বলেছেন, হ্যাঁ, এবং এই জিনিসটা অব্যাহত থাকলে বাংলাদেশের মানুষ ওনাকে আর কখনোই ছাড়তে চাইবে না। 60 জনের অধিক আওয়ামী লীগের জোতা চোরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা জানেন গত দুদিন আগে সংগঠিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারের বাটার শোরুম সহ বেশ কিছু শোরুমে আক্রান্ত করে কিছু এই আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী দালালের সদস্যরা। এই সদস্যরা আমাদের এই বাংলাদেশের একটি সুন্দরতম আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য, বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে হ্যায় প্রতিপন্ন করার জন্য, এবং বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে যে প্রায় 550 জনের অধিক মানুষদেরকে নিয়ে 50টির অধিক রাষ্ট্রের প্রতিনিধি নিয়ে বিজনেসের একটি সামিট চলছে, সেই সামিটটাকে বিতর্কিত করার জন্য তারা ওখানে চুরি সংগঠিত করেছে। এবং এই চোরগুলোকে ইতিমধ্যেই সরকার কঠোর হস্তে দমনের জন্য তারা কিন্তু মাঠে নেমেছে। তাদের জন্য যে কোনো মূল্যে জিরো টলারেন্স নীতি নিয়ে তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখছে এবং এখন পর্যন্ত সফলতার সাথে 60 থেকে 70 জনের মতো মানুষদেরকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন তারা বলেছেন যে সবাইকে একে একে গ্রেপ্তার করা হবে, কাউকে বাদ দেওয়া হবে না। এই গ্রেপ্তারকৃত লোকগুলো অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, যারা শেখ হাসিনার হয়ে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায়, যারা ফেসিবাদের দোসর হয়ে বাংলাদেশে আবার একটি অরাজকতা তৈরি করতে চায়। আমি সবসময় যে কথাটা বলি যে বাংলাদেশে যে কোনো আন্দোলন হলে সেই আন্দোলনের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। এই আন্দোলনের মধ্যেই সব আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে। তাবলিগ জামাতে যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে 4 জন, আপনার কি মনে হয় যে কোনো একজন ভদ্র মানুষ যিনি দিন ইসলাম ফলো করেন, নামাজ কালাম পড়েন, জান্নাতে যাওয়ার জন্য তিনি কাউকে খুন করবে? সে জান্নাতে যাবে খুন করে? এটা কখনো ভাবতে পারেন না। আমি তখনও বলেছিলাম ওই হত্যাযজ্ঞটি সংগঠিত হয়েছে ওই জায়গাটার বিশেষ কিছু আপনার সমস্যা সৃষ্টি হওয়ার সুযোগটাকে ব্যবহার করে, ধরেন অন্তর্কোন্দলকে যখন জানতে পেরেছে সেই সুযোগটাকে ব্যবহার করে আওয়ামী লীগের লোকেরা, পার্শ্ববর্তী দেশের কিছু এজেন্সির লোকেরা এই অপকর্মটি করেছে। না হয় ঘুমন্ত মানুষদের উপর আক্রমণ করে এরকম মানুষদেরকে হত্যা করা যায় না। ঠিক একই উপায় বাংলাদেশের যে ব্যানারেই আপনি আন্দোলন করেন না কেন, যেমন গত দুদিন আগের আন্দোলনটি ছিল একটি সুন্দর আন্দোলন, যে আন্দোলনের সারা বাংলাদেশের শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইসলামিক, অন ইসলামিক, মানে এক বাক্যে যাদের হিউম্যানিটি আছে, একটু হলেও যারা মানুষের মানবতা বোধের প্রতি সম্মান জানায়, মানুষত্ব আছে, তারা কিন্তু সেই আন্দোলনটায় সমর্থন জানিয়েছে এবং আন্দোলন সফল করেছে। এই সফলতার মধ্যে এই যে বড় একটি সফলতা, সেটার মধ্যে কে এমন প্রবেশ করলো, কারা এসে এটাকে আবার কলঙ্কিত করলো, সেটা তো আজকের বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। যেখানে এই আন্দোলনের বিরোধিতা করে একজন শিক্ষিকা, সম্ভবত ডেফোডিল ইউনিভার্সিটির জার্নালিজমের একজন শিক্ষক, তিনি ক্লাসের অ্যাটেন্ডেন্সের মানে উপস্থিত না থাকলে 1 দিন নয় 2 দিন অ্যাবসেন্স দিবেন, এরকম করে 2টো করে অ্যাবসেন্স দেওয়ার তিনি একটি পোস্ট করেছিলেন। যদিও সেই পোস্টের উপরে তিনি পরবর্তীতে ব্যাখ্যা দিয়েছেন, ক্ষমা চেয়েছেন এবং তিনি বুঝাতে চাচ্ছেন যে আমার এই পোস্টটি আসলে আমি ধারণা করি নাই যে সারা পৃথিবীতে এরকম একটি আন্দোলন হবে। আমার জায়গাটা ছিল মনে করেছি ছেলেরা হয়তো কোনো একটা আঞ্চলিক কোনো একটি বিষয় নিয়ে কথা বলছে, বিশেষ ব্যাখ্যা তিনি দিয়েছেন। কিন্তু এই ব্যাখ্যার পরেও এবং তিনি ক্ষমাও চেয়েছেন, আমি উভয়টাকেই সম্মান জানাই। একদিকে তার প্রতি যে তাকে যে বহিষ্কার করেছে সেটা যেমন একটি বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থায় সেই জায়গায় আমাদের মানবতার পক্ষে যে একটি অবস্থান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, সেটাকে যেমন সম্মান জানাই। যেই ভদ্রমহিলা এই সমস্যায় পড়েছে তাকে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটাকেও আমি শ্রদ্ধা জানাই। কিন্তু আমি যেটা বুঝাতে চাই যে একজন ভদ্রমহিলার চাকরি চলে গিয়েছে, যেখানে যে মানবতার বিপক্ষে তার অবস্থান, এটাই মিডিয়ায় প্রচার হয়েছে, এটাই বাস্তবতা যে তিনি কেন অ্যাটেন্ডেন্সের বিষয়টা সামনে নিয়ে আসলেন। তার মানে তাকে নিয়ে পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত তাকে অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দূরে রেখে বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষা করেছেন। সেই জায়গায় সেই রকম একটি পরিস্থিতিতে কতটা আবেগের একটি সুন্দর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাকে নস্যাৎ করার জন্য কারা এরকম বাটার দোকানে, কারা এরকম শোরুমগুলোতে আক্রমণ করে জুতা নিল এবং সেই জুতাগুলো কি কারণে আবার ফেসবুকে দিয়ে বিক্রি করতে আসলো, কাদের এই হীন উদ্দেশ্য, কি তাদের পরিচয়, কেন তারা এটা করবে? আপনার কাছে কি বিশ্বাস হয় কোনো একজন পরহেজগার, ভালো, যার সামান্যতম জ্ঞান আছে, ন্যূনতম তার ভিতরে দেশপ্রেম আছে কিংবা ঈমান আছে, সেই অপকর্ম করতে পারে? প্রোটেস্ট আর চোর এক জিনিস নয়। চুরি করার জন্য আপনাকে এই দিন ডাকা হয় নাই। তা আমি সরকারকে এই জন্য ধন্যবাদ জানাই। ইতিমধ্যেই অধিকাংশ আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকদেরকে আপনারা শনাক্ত করে 60 জনের মতো তার বেশি মানুষদেরকে গ্রেপ্তার করেছেন এবং এই ভিডিওর পরবর্তী সময় হয়তো এটা 100 হয়ে যাবে, 200 হয়ে যাবে, হতে পারে। কিন্তু এই মানুষগুলোকে যাদেরকে গ্রেপ্তার করেছেন এবং করবেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশে আইনের শাসন আছে, এটা প্রতিষ্ঠা করতে হবে। আমরা নিউট্রাল জায়গা থেকে মানুষের উপরে জুলুম করতে চাই না, ঠিক আছে, কিন্তু জুলুম করতে চাবো না বলে কেউ অনিরাপদ থাকবে সেটা তো হতে পারে না। আপনাকে কঠোর হতেই হবে। এবং বাংলাদেশের এখন থেকে যে কোনো আয়োজনে, আপনি যেখানেই যে আয়োজন করেন না কেন, সকল আয়োজনের প্রথম কাজটা থাকবে আপনার শত্রু এখানে প্রবেশ করবে, তাকে সবার আগে প্রোটেস্ট করতে হবে, মোকাবেলা করতে হবে। আওয়ামী লীগ এখন একটা মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। সেটা হচ্ছে তারা যখন দেখেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আভিজাত্য, তার যে বৈশিষ্ট্য, বিশ্বে তার যে অবদান, এই জায়গায় তাকে আর এখন মেলান করে দেওয়া যাবে না।
তাকে ধ্বংস করার আর কোনো রাস্তা নেই। আর তাকে ধ্বংস না করতে পারলে বাংলাদেশে ওদের কোনো ষড়যন্ত্র আর বাস্তবায়ন হচ্ছে না। যে কারণে এখন কিন্তু আওয়ামী লীগের এখন আর বিএনপি জামাত হেফাজত নিয়ে টেনশন নাই, টেনশন একটাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনো মূল্যে বিতর্কিত করতে পারতে ব্যর্থ হওয়ার কারণে তারা নতুন করে সুযোগ করছে এরকম চুরি করবে, মানুষকে বিরক্ত করে তুলবে। মানে মানুষ যখন দেখবে যে আরে আমার দোকান শেষ, আমার গাড়ি শেষ, আমার পরিবার শেষ, দেখবেন প্রত্যেকটি মানুষই তার ব্যক্তিগত রুটি রুজির প্রতি দুর্বল থাকে। আপনি যত বড়ই ইমানের কথা বলেন না কেন, যদি আপনি কোনো একজন ড্রাইভারের গাড়ির চাক্কাটা ফুটা করে দেন, তার ইমানটা তখন আর থাকে না, যায় যে না কিসের মিছিল, আমার গাড়ি নাই, আমার গ্লাস নাই, আমার ঘর নাই। আওয়ামী লীগ এই জায়গাটা পছন্দ করে ফেলেছে। আওয়ামী লীগ ধরে নিয়েছে যে এখন এই ধরনের যে কোনো আন্দোলনই বিতর্কিত করতে তারা এই অপকর্মের মধ্যে নিমজ্জিত হয়ে দেশটাকে অশান্ত করে ফেলবে। এবং সে কারণেই এই চোরের জাত, এই চোরের গোষ্ঠী চোর, আগেও শেখ হাসিনা থাকতে চুরি করেছে হাজার 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 কোটি টাকা। এখন তো হাসিনা নাই, আম্মাজান চলে গিয়েছে, এখন আম্মাজান চলে যাওয়ার কারণে এই জুতার খনি চুরি করতে বসেছে। বাটা জুতা শোরুম পর্যন্ত এদের একটু লজ্জা হয় না, এদের একটু শরম হয় না, এদের একটু হায়া হয় না। এত নির্লজ্জ কিভাবে মানুষ থাকে ভাবা যায়। মানে ভারতের প্রথম সারির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা, তারা যে খবর দিয়েছে, আমি নিজেও বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই খবর আমরা দেখি নাই। তবে জিনিসটা ভালো হবে যদি এরকম হয়, খারাপ না। বাংলাদেশের লালমনিরহাট যারা আছে, আমাদের সম্ভবত উত্তরবঙ্গ এলাকা, আই ডোন্ট নো, একটু পিছিয়ে পড়া এলাকা, বাট এই এলাকাটা কপাল খুলে যাবে ভাই। কেন? বাংলাদেশের লালমনিরহাটে নাকি বিমান ঘাঁটি তৈরি করতে যাচ্ছে চীন। আর এই বিমান ঘাঁটি তৈরির ফলে হুমকির মুখে ভারতের চিকেন স্ন্যাক। সম্ভবত ভারত এই জিনিসটাকে খুবই সিরিয়াসলি নিয়েছে। কেন? গেল কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যকে কেন্দ্র করে আমরা দেখলাম যে চিকেন স্ন্যাক এরিয়াতে, আপনি খেয়াল থাকার কথা যে ভারতের সেনাবাহিনী ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে, অতিরিক্ত সেনা, রিজার্ভ ফোর্স, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, এমন কিছু নাই যেটা তারা সেখানে মোতায়েন করেনি। তার মানে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথার পরপরই এখানে অনেক কিছু নাড়াচাড়া শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পরপরই ভারতের বিভিন্ন গণমাধ্যম নানান ধরনের তথ্য প্রকাশ করছে। কেন বাংলাদেশের লালমনিরহাট ভারতের জন্য ঝামেলা? এবার বলি। বাংলাদেশের লালমনিরহাট জেলা ভারতের চিকেন স্ন্যাক এলাকার সাথে সংযুক্ত। বাংলাদেশের এই লালমনিরহাট জেলা পশ্চিমবঙ্গের কোচবিহার এবং জলপাইগুড়ি যে জেলা আছে সেটার সাথেই কাছাকাছি লেভেলে অবস্থিত। এই আবহে কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি অত্যন্ত আপনার সংবেদনশীল। বাংলাদেশের লালমনিরহাট জেলায় একটি বিমান ঘাঁটি নির্মাণ করছে চীন, এমনই দাবি করা হয়েছে লাইভ হিন্দুস্তানের রিপোর্টে। এদিকে চীনা বিমান ঘাঁটি সংক্রান্ত তথ্য নাকি ভারতের কাছেও পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের লালমনিরহাটের জেলা ভারতের চিকেন স্ন্যাক এলাকার সাথে সংযুক্ত হওয়ায় এহেন পরিস্থিতিতে চীনকে এই এলাকায় বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দিয়ে ভারতের উদ্বেগ বাড়িয়েছে বাংলাদেশ। সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী সেই সময় চীনকে এই বিমান ঘাঁটি তৈরির অনুমতি দিয়ে এসে তিনি থাকতে পারেন। তবে এই প্রকল্প নিয়ে দুই দেশের আলোচনার মধ্যে কোন রকম উল্লেখ সরকারি নথিতে নেই। এদিকে এই চীন সফরকালে উত্তর পূর্ব ভারত নিয়ে একটা মন্তব্য করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্ট অনুযায়ী চীন সফরে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। ওই যে আপনার 7 সিস্টার্স নিয়ে তেনার যে বক্তব্য, এই বক্তব্য থেকে এখানে আসছে। এদিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মোংলায় উন্নয়ন প্রকল্পেরও বরাদ্দ পেয়েছে চীন। এজন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সাথে মোংলা বন্দর কর্তৃপক্ষের কমার্শিয়াল এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন এই বন্দর সম্প্রসারণের দায়িত্বে থাকবে। এর আগে ছিল এই বন্দর উন্নয়নের দায়িত্বে ভারতীয় এক সংস্থা। তবে 24 সালে সেই সংস্থা সরে আসে এই প্রকল্প থেকে। এখন সেই সুযোগ কাজে লাগাচ্ছে চীনা সংস্থা। তবে আমরা এতটুকু শুনছি কানে কানে বা লোকমুখে, চীন থেকে সম্ভবত 10টি অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান ক্রয় করে এসেছে বাংলাদেশ। এটা কেন করছে আপনারা বুঝতেই পারছেন। এবং ভারতের গণমাধ্যমের এই খবরগুলো আসলে কতটুকু যৌক্তিক অথবা কতটুকু সঠিক হইতেও পারে, কারণ ভারতের সবচেয়ে বড় হেডেক হচ্ছে চীন। চীন প্রতিকায়কে কি করে, আর বাংলাদেশের এই বর্তমান ইন্টারিম সরকার কোথায় কি করছে, আমাদের থেকে, বাংলাদেশের জনগণের থেকে বেশি কনসার্ন ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। যদি হয় খারাপ না, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জাতির বিভিন্ন দেশের বিমান ঘাঁটি আছে, তবে চীনের এই বিমান ঘাঁটি আমাদের জন্য কতটুকু কল্যাণকর হবে সেটাও কথা। তবে আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সিদ্ধান্ত নেন নাই, কারণ এটা দেশ এবং জনগণ এটাতে রিয়েকশন দিবে। কারণ আমাদের দেশে কোনো দেশের বিমান ঘাঁটি থাকুক সেটা আমরা এমনিও চাই না। অন্য দেশের খেলার পাত্র হোক, আপনি ইরাক, সিরিয়া, লেবানন এগুলোর নমুনা দেখছেন না, নাই হয়ে যায়। একদিকে আমেরিকা ঘাঁটিকার, আরেকদিকে রাশিয়া, আরেকদিকে ইরান, আরেকদিকে অমুক তুমক, আরেকদিকে ইসরায়েল। প্রিয় দর্শক, এটা কি ভাবা যা বিশ্বের শক্তিশালী 50টি দেশের মধ্যে বাংলাদেশের নাম? কিছুদিন আগেও তো আমরা 200 দেশের ভিতরে আমাদের নাম পড়েছিল সেই পিছনের দিকে 200 নাম্বারের থেকে 50-এর ভিতরে বাংলাদেশ চলে আসা 8 মাসের ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যারিশমেটিতে এটা কি চিন্তা করতে পারেন যে আপনি বাংলাদেশের একজন নাগরিক যাদের নাম পৃথিবীর 200 দেশের পিছনে থাকতেন, আর সেখানে আপনি 50টি শক্তিশালী দেশের ভিতরে আপনার স্থান, আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ প্রজন্ম তারা কোথায় চলে গিয়েছে মাত্র 8 মাস সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ক্যারিশমেটিতে, এই সোনার বাংলা? যদি 8 মাসের সাথে 16 মাস যুক্ত হয়,
আরো যদি কিছুদিন যুক্ত হয় তাহলে কি হবে? 3 আড়া 24 মাস, 2 বছর যদি ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতা থাকে তাহলে রাষ্ট্রের চেহারা কোথায় গিয়ে দাঁড়াবে? আজকে বাংলাদেশে বিশ্বের সকল অর্থনীতি এনে যেন ঢেলে দেওয়ার জন্য চেষ্টা করছে। বাংলাদেশের সব জায়গায় ব্যবসা বাণিজ্য করার জন্য বিশ্ব ব্যবসায়ীরা এসে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সব জায়গায় তারা পরিদর্শন করছেন। একই দিনে এট এ টাইমে এত দেশের এতগুলা বিজনেসম্যান বাংলাদেশে আমন্ত্রণ জানাতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তারা মিলিয়ন নয় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের কথা এবং চুক্তি অলরেডি করে গিয়ে ফেলেছেন বাংলাদেশের সরকারের সাথে। প্রিয় দর্শক, আমরা এই কিভাবে 50টি দেশের শীর্ষে 50টি দেশের মধ্যে আমরা চলে গেলাম, এই বিষয়ে আজকে আমি পত্রিকা থেকে নিউজটা পড়ে শোনাচ্ছি। কোন বিবেচনায় বিশ্বের শক্তিশালী 50 দেশের তালিকায় বাংলাদেশ? বিশ্বের শক্তিশালী 50 দেশের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ। তালিকার প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারত ছাড়া অন্য কোনো দেশ স্থান পায়নি। 6টি বৈশিষ্ট্যের বিবেচনায় এই তালিকা প্রকাশ করা হয়। 6টি বৈশিষ্ট্য থাকলে ওই বিবেচনায় এই তালিকাটি তৈরি করা হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজ বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় প্রকাশ করেছে। এতে 47তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, এরপর চীন, রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি, অন্যান্যরা রয়েছে। পত্রিকায় জানিয়েছে, বৈশ্বিক নীতি নির্ধারণী পর্যায়ে থাকা এই নিয়মিত সংবাদের শিরোনাম হওয়া অর্থনীতিতে জোরালো ভূমিকা রাখার বিষয়ে বিবেচনা করে তা তালিকা প্রকাশ করা হয়। তালিকায় দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। এ তালিকায় পাকিস্তান কিংবা ভুটান, মালদ্বীপের মতো দেশ কোনো স্থান পায় নাই। ইউএস নিউজ জানিয়েছে, বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যারা প্রতিনিয়ত আন্তর্জাতিক শিরোনামে উঠে আসে, বৈশ্বিক নীতি নির্ধারণের আলোচনায় স্থান পায় এবং আন্তর্জাতিক অর্থনীতির ধারা নির্ধারণ করে। এ দেশগুলো পররাষ্ট্রনীতি, সামরিক বাজেট এবং কূটনৈতিক অঙ্গীকারের উপর নজর রাখে গোটা বিশ্ব। এদের শক্তিশালী আন্তর্জাতিক মহলে কখনো আস্থা কখনো ভয়ের জন্ম দেয়। মূলত এই দেশগুলো বিশ্বমঞ্চে নিজেদের শক্তি এবং প্রভাব বলয় রেখেছে। পাওয়ার সাব র্যাঙ্কিং অনুযায়ী একটি দেশের ক্ষমতা নির্ধারণে 6টি বৈশিষ্ট্য সমানভাবে বিবেচনা করা হয়। এই 6টি বৈশিষ্ট্য নিয়ে তারা লিখেছে, যা এগুলো হলো বিশ্ব নেতৃত্বে ভূমিকা। 1 নাম্বার, বিশ্ব নেতৃত্বে ভূমিকা রাখার মতো যোগ্যতম দেশ বাংলাদেশ। কি কারণে হয়েছে, কার কারণে হয়েছে আমরা এখন বুঝতে পেরেছি। দ্বিতীয় হলো অর্থনৈতিক প্রভাব। বাংলাদেশের অর্থনৈতিক প্রভাব, অর্থনীতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই দুটোটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগ্যতা। এরপরে আমরা দেখি আর কি কি রেখেছে শক্তিশালী রপ্তানি খাত। বাংলাদেশের ঔষধ, গার্মেন্টস সহ আমাদের শক্তিশালী রপ্তানি খাত রয়েছে। রাজনৈতিক প্রভাব, কে বলেছে 7 সিস্টারকে আলাদা করে দেওয়া হবে? কে বলেছে ভারত খান হয়ে যাবে যদি বাংলাদেশের দিকে তাকানো হয়? সেই কথা থেকে, সেই জায়গা থেকেই রাজনৈতিক প্রভাবটি চায়না এবং পাকিস্তান সহ পার্শ্ববর্তী দেশগুলোকে বাংলাদেশের দিকে ঝুঁকে আনার যে শক্তিশালী প্রয়াস বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে পেরেছে, সে কারণে আজকে এসেছে যে বিশ্বের মাঝে অন্যতম সেই 6টি বৈশিষ্ট্য নিয়ে বাংলাদেশ এগিয়ে আছে। তারপরে আছে আন্তর্জাতিক জোট ও মিত্রতা। আন্তর্জাতিক জোট এবং মিত্র দেশ আমাদের এই মুহূর্তে অনেক অনেক পাওয়ারফুল দেশ আমাদের সাথে আছে। সর্বশেষ আছে শক্তিশালী সামরিক বাহিনী। তাহলে আমাদের রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী। 50টি দেশের তালিকার মধ্যে বিশ্বের 200 দেশের মধ্যে আমরা এখন 47তম স্থানে আছি। 47 আমাদের র্যাঙ্কিং অবস্থা। 200 কান্ট্রির মধ্যে আমরা যদি 47-এ থাকি, তাহলে আমাদের সেনাবাহিনী ভারত ছাড়া আমরা সকল দেশের সাথে যদি দক্ষিণ পূর্ব এশিয়ায় হিসাব করা হয়, আমাদের শক্তি ভারতের পরেই অবস্থান করছে। প্রিয় দর্শক, এটাই হলো নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন। এভাবেই আমরা স্বপ্ন দেখব, এভাবেই আমরা এগিয়ে যাব। আজকে নাসার সাথে আমাদের চুক্তি হয়েছে। আমাদের সন্তানরা নাসায় গিয়ে আমেরিকায় গবেষণা করবে, মহাকাশ গবেষণা করার সুযোগ পাবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওর আলোচনাগুলো আপনারা শুনেছেন। বিস্তারিত শোনার পরে আপনাদের মূল্যবান মতামত এখন কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর ডক্টর ইউনূস সাহেবকে আপনারা কত মেয়াদ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানান। ইতিমধ্যে সবাই বলা বলি শুরু করছে। আমি প্রতিদিন ভিডিও সারি আপনারা কমেন্ট বক্সে লেখেন যে আমরা 5 বছর নয়, আজীবনের জন্য যতদিন ডক্টর ইউনূস বেঁচে আছে ততদিন পর্যন্ত আমরা ডক্টর ইউনূসকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তো আসলে এতটুকু ভালোবাসা উনি কোথায় থেকে কামালো? মূলত পক্ষে উনি দেশের জন্যই কাজ করছে এবং নিজের পকেটের জন্য কোনো কাজ করছে না, নিজের পেটের দায়ে কোনো কাজ করছে না। কারণ ওনার তো অভাব নাই ভাই, ওনার যা আছে ওগুলো নিয়েই সারা জীবন খেয়ে চলতে পারবে। দেশের টাকা লুটপাট করার কোনো দরকার আছে? আর এর আগে যারা ছিল তাদের অভাব ছিল না, অভাব মানে ছিল কি না জানি না, তবে অভাব হয়তো ছিল, আসলে তাদের স্বভাব নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু আমার আপনার টাকাগুলো
তারা মেরে খেয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেশ অনেকদিন অশান্তের মধ্যে ছিল, ধীরে ধীরে দেশ শান্ত হচ্ছে, ধীরে ধীরে আশা করা যাচ্ছে বাংলাদেশ অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং বিশ্বের মধ্যে একটা রোল মডেল হিসাবে বাংলাদেশ স্থান পাবে, জায়গা পাবে, আশা রাখি। তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে ডক্টর ইউনূস সাহেব কতটুকু বাংলাদেশের সংস্কার করছে এবং নির্বাচন অতি দ্রুত দেওয়া দরকার নাকি ডক্টর ইউনূসকেই প্রধানমন্ত্রী হিসেবে রেখে দেওয়া দরকার, কি কমেন্ট আপনারা কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি শেয়ার করুন আর আমাদের এই চ্যানেল নার্সিস ইসলামিক মিডিয়া সেন্টারে যদি নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।